আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা এই ড্রামার প্রথমেই নিয়ানকে দেখি। সে তো গ্রামের একটি মেয়ে ছিল, শহরে এসেছিল নায়িকা হওয়ার আশায়, কিন্তু হুট করেই রাস্তায় এসে কথা বলতে বলতে আসার সময় একটি ছেলেকে দেখে যার নাম চ্যাং ছিল। আর জিয়ান চ্যাং সেখানে অনেক বেশি ইনজিওর্ড অবস্থায় ছিল। জ্যাংকে এই অবস্থায় দেখে সে তো তাকে হেল্প না করে পারছিল না। সে তাকে উঠায় আর তাকে হেল্প করার জন্য তাকে কাঁধে করে ধরে ধরে নিয়ে যাচ্ছিল, কিন্তু রাস্তায় আবার সে নোটিস করে যে কিছু লোক তো তার পিছনে পড়েছিল। তাই এখানে আবার জ্যাং ইচ্ছে করেই নিজেকে সেভ করার জন্য নিয়ানকে হুট করেই কিস করে ফেলে। এটাতে নিয়ান অনেক বেশি বিরক্ত হয় আর তাকে সরিয়ে তাকে স্ল্যাপ করতেই নেবে, কিন্তু তখনই তার মনে পড়ে যে ছেলেটা তো অনেক বেশি ইনজিওর্ড, হয়তো সে নিজেকে বাঁচাতে এইগুলো করেছে। তাই সে তাকে হেল্প করার ডিসিশন নেয়। সে যখন তাকে বসিয়ে রাস্তায় মেডিসিন দেওয়ার চেষ্টা করছিল, তখনই আবার পিছন থেকে নিয়ানের যে অ্যাসিস্ট্যান্ট ছিল সে ভাবে যে নিয়ান হয়তো তার ক্ষতি করবে, তাই সে পিছন থেকে তাকে মারলে সে সেখানেই সেন্সলেস হয়ে পড়ে। কিন্তু তার অ্যাসিস্ট্যান্টের এই কাজে আবার মিস্টার জ্যাং অনেক বিরক্ত হয় আর তাকে বলে যে তুমি আমাকে জিজ্ঞেস করে তো নিবে, হুটহাট কাউকে কেন মেরে ফেলো তুমি সবসময়। তখন সে বলে যে বস, এগুলো তো আমি আপনার কাছ থেকেই শিখেছি। তখন সে বলে যে চুপ থাকো আর বাসায় চলো। আর সে তো সাথে করে নিয়ানকেও নিয়ে আসে। নিয়ান তো পুরোই অবাক যে এই লোক আমাকে নিয়ে কোথায় যাচ্ছে, হুটহাট আমি তো তাকে চিনিও না। নিয়ান ভয়েই কিছু বলতে পারছিল না। সে যখন তার অ্যাপার্টমেন্টে যায় তখন তার অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে জানতে পারে যে আসলে হচ্ছে এই সিটির লর্ড, বলতে গেলে মাফিয়া বিজনেসম্যান আর কি। আর তার উপরে কেউই নেই। সে তো এখানে হুট করে নিয়ানের হাতে ধরে তাকে অনেক সুইটলি কোলে বসে আর তাকে বলে যে তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে আর আমি চাই না তুমি অন্য কোথাও যাও আর তোমার লাইফের কোনো রিস্ক হোক। সে তো হুট করেই তাকে তার রুমে নিয়ে যায় আর অনেকটা বেশি ক্লোজ নিয়ে আসে। এখানে তো নিয়ান প্রথমত এইরকম লাক্সারিয়াস ঘর দেখে অনেক বেশি এক্সাইটেড হয়, কিন্তু এখানে তো মিস্টার চ্যাং হুট করেই তাকে দেয়ালের সাথে লাগিয়ে দেয় আর নিজেই তার ড্রেস আনড্রেস করা স্টার্ট করে দেয়। নিয়ান্ডিতে তাও অনেক বেশি ভয় পেয়ে যায়। মিস্টার জ্যাং বলে যে ভয় পাওয়ার কোনো কিছুই নেই, আমি জাস্ট তোমার ড্রেস খুলেছি কারণ তুমি শাওয়ার নিতে যাও। আর সে নিজেও শাওয়ার নেওয়ার জন্য চলে যায়। প্রথম তো নিয়ানের অনেক অবাক লাগে, কিন্তু সে তবুও ভয়েই তার কথা মতো শাওয়ার নিয়ে চলে আসে আর তার দেওয়া ড্রেসটা পরেই চলে আসে, কারণ মিস্টার জ্যাং তাকে একটি পার্টিতে নিয়ে গিয়েছিল। আর সে প্রথম এত লাক্সারিয়াস টাইপের পার্টি দেখে অনেক অবাক হয়, কারণ সে এরকম লাইফস্টাইলে বিলং করে না। সে তাকে বলছিল যে আমি এরকম লাইফস্টাইলে থাকিনি কখনোই, তাই আমার মনে হয় না এখানে থাকা দরকার, আপনি এম্বারাসিং ফিল করবেন। কিন্তু মিস্টার জ্যাং সবাইকে ইনফর্ম করে যে সে আমার লাইফ সেভিয়ার আর বলতে গেলে এখনকার জন্য আমার লেডি, আর আমি তাকে অনেক পছন্দ করেই এখানে নিয়ে এসেছি, তাই তাকে কিছু বলার আগে সবাই সাবধান হয়ে কথা বলবেন। নিয়ান বলে যে এইগুলো কখন হলো? সে বলে যে এখনই হয়ে গেছে। কিন্তু আশেপাশে থাকা মেয়েগুলো নিয়ানকে একদমই পছন্দ করছিল না। তারা তো টন্ট মেরে তাকে অনেক কথাই বলে যে তাকে দেখেই বোঝা যাচ্ছে যে সে এরকম লাক্সারিয়াস লাইফস্টাইলেই অভ্যস্ত না। নিয়ানের এগুলো শুনে অনেক খারাপ লাগে, কিন্তু মিস্টার চ্যাং তাকে বলে যে তুমি চিন্তা করো না, আমি সবসময় তোমার পাশেই আছি, তোমার এগুলো নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। আর সে বলে যে আমার একটি ইম্পর্ট্যান্ট কল এসেছে, আমি আসছি, তুমি এখানেই বসো। মিস্টার চ্যাং চলে যাওয়ার পর মেয়েগুলো আরও সাহস পেয়ে যায় আর তাকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলতে থাকে, যে সে মিস্টার চ্যাং এর টাকার জন্য তার কাছে আসে আর অনেক বাজে বাজে কথা বলে যে সে বেড শেয়ার করেছে, এরকম অনেক কিছু। কিন্তু নিয়ান সেখানে তাদের মুখ চুপ করিয়ে সেখান থেকে চলে যাওয়ার সময় অ্যানা নামের একটি মেয়ের সাথে তার থাকা লেগে যায়। সে আসলে অনেক ফেমাস একজন অ্যাক্ট্রেস ছিল আর বলতে গেলে মিস্টার চ্যাং এর উডবি ফিয়ন্সেও ছিল। আর এখানে মেয়েগুলো এখানে নিয়ানকে দেখিয়ে তাকে বলছিল যে মিস্টার নিয়ান আজকের জন্য এই মেয়েটিকে নিয়ে এসেছে। অ্যানা তো তাকে অনেক বুলি করার বলে যে এটা আর মিস্টার চ্যাং এর জন্য এরকম কি, সে তো প্রত্যেক দিনই কাপড়ের মতো মেয়েদেরকে পাল্টায়। এটা শোনার পর এখানে তারা অনেক ছোট মনে হয় নিজেকে, কারণ সে তো এখানে আসতেও চায়নি। সে তার শুজগুলো খুলে হাতে নিয়ে দৌড়ে সেখান থেকে বের হয়ে আসে, কিন্তু রাস্তায় সে নোটিস করে যে মিস্টার চ্যাং আর তার অ্যাসিস্ট্যান্ট একটি লোককে অনেক মারধর করছে আর তাদেরকে শাসিয়েও দিয়েছে যেন নেক্সট টাইম কখনোই তাদের সামনে না আসে। এমনকি তার সামনেই সে লোকগুলোকে অনেক নির্মমভাবেই মেরে ফেলে। এগুলো দেখে সেখানে তার অনেক বেশি ভয় লাগে। আসলে লোকগুলো মিস্টার চ্যাং এর শত্রুদেরই পাঠানো ছিল আর তারা তাকে মারতে এসেছিল। আর মিস্টার চ্যাং যখন আবার নিয়ানকে সেখানে দেখে, সে তাকে কোলে করে বাসায় নিয়ে আসে আর তাকে বলে যে তুমি ভয় পেও না, আমি তো জাস্ট তাদেরকেই শিক্ষা দিচ্ছিলাম আর তাদেরকে একেবারে মারিনি, হসপিটালেও অ্যাডমিট করিয়েছি। কিন্তু নিয়ানের অনেক ভয় লাগছিল আর সে বলে যে আমি
সাডেনলি আপনার সাথে দেখা করেছি, আপনাকে আমি চিনিও না, আপনি প্লিজ আমাকে কিছুটা সময় দিন, আমি আপনার সাথে থাকতে চাই না। কিন্তু মিস্টার চ্যাং এর অনেক রাগ হয়। সে তো অনেক বেশি কিউরিয়াস ফিল করছিল তার ক্লোজ হওয়ার জন্য। সে তাকে রুমে নিয়ে যায় আর সেখানেই তাকে বেডে শুইয়ে দিয়ে তার সাথে ফোর্সফুলি ইন্টিমেট হওয়ার চেষ্টা করছিল। কিন্তু এখানে সে বারবার তাকে মানা করছিল আর থামানোর চেষ্টা করছিল। সে যখন মিস্টার চ্যাং এর নাম ধরে ডাকে, মিস্টার চ্যাং বলে যে তুমি সবসময় এভাবেই আমার নাম ধরেই আমাকে মানা করবে, আমার এই জিনিসটা আরও বেশি এক্সাইটিং লাগে। আসলে মিস্টার চ্যাং প্লে বয় টাইপের ছিল আর অনেক হ্যান্ডসামও যেহেতু ছিল, তার টাকা পয়সাও বেশি, সব মেয়েরাই চাইতো তাকে এক রাতের জন্য হলেও যেন পায়। মিস্টার চ্যাং এগুলো তাকে বললে সে অনেক বেশি ভয় পেয়ে যায় যে সে কি খারাপ লোকের পাল্লায় পড়ে গেল নাকি উনি ভালো। সে এগুলো ভাবতে ভাবতেই মর্নিংয়ে যখন হুট করে ঘুম থেকে ওঠে তখনই সে ফোনের মধ্যে দেখতে পায় যে তার আর মিস্টার চ্যাং এর ব্যাপারটা অনেক জায়গায় ছড়িয়ে পড়েছে। তখনই আবার মিস্টার চ্যাং সেখানে আসে আর তাকে বলে যে তোমার ঘুম কেমন হয়েছে। সে বলে যে ঠিক আছে, কিন্তু আমি এখান থেকে চলে যেতে চাই। কিন্তু মিস্টার চ্যাং বলে যে তোমাকে আর আমি এখান থেকে কোথাও যেতে দেবো না, কারণ তুমি এখন থেকে আমাকে বিলং করো আর আমি চাই তুমি সবসময় আমার সাথেই থাকো। এগুলো শোনার পর নিয়ানেরও একটু ভালো লাগছিল যে সে এতটা ফেমাস আর সে কেন তাহলে আমাকেই চাচ্ছে। সে আসলে ফোনে সার্চ করে দেখেছে যে মিস্টার চ্যাং কতটা ফেমাস ছিল। সে এখন ভয়ই তাকে কিছু বলতে চাচ্ছিল না। এদিকে আমরা অ্যানাকে দেখি, সে তো মিস্টার চ্যাংকে কল করে বলে দিয়েছিল যেন সে তার সাথে লাঞ্চ করে আজকে। তো মিস্টার চ্যাংও রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা নিয়ানকে দেখি, সে যখন তার রুম থেকে বের হয় মিস্টার চ্যাংকে সেখানে পায় না। সে তাকে খুঁজতে থাকে। তখনই পিছন থেকে তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে যে বস একটি কাজে বের হয়েছে, তাই আপনি চাইলে বস বলেছে যেন আমি আপনাকে নিয়ে বের হই। কিন্তু সে ভয়েই প্রথম রাজি না হলেও পরে আবার রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা মিস্টার চ্যাংকে দেখি, যার সাথে অ্যানা দেখা করতে আসে আর অনেক ফ্রিকুয়েন্টলি বলতে থাকে যে কবে তারা বিয়ে করবে, ডেস্টিনেশন ওয়েডিং করবে, কি কি ড্রেস কিনবে, অনেক ধরনের কথা বলে। মিস্টার চ্যাং সেখানে তাকে বলে দেয় যে সে তাকে বিয়ে করতে চায় না। এটা শোনার পর অ্যানি অনেক রেগে যায় আর সে তাকে বলতে থাকে যে তুমি ভুলে যেও না যে তোমার এই ডন হওয়ার পিছনে আমাদের ফ্যামিলি তোমাকে অনেক হেল্প করেছে, আর এই যে ঘু কোম্পানি তোমার নামে রয়েছে সেটাও কিন্তু নিতে আমার ফ্যামিলি তোমাকে হেল্প করেছে। সে রাগ করে চলে যেতে নিলে মিস্টার চ্যাং বলে যে রাগ করার কোনো কিছুই নেই, আর তুমি যে এত বড় একজন অ্যাক্ট্রেস হয়েছো সেটাও তো আমি হেল্প করেছি। সে এখানে ইচ্ছে করে মিস্টার চ্যাং এর সাথে ছবি তোলার বাহানা করে তাকে কিস করে একটি ছবি তুলে নেয়, তাও পোস্ট করার জন্য। মিস্টার চ্যাং এর এটাতে অনেক রাগ হয়, সে চলে যেতে নেয়। অন্যদিকে আমরা কিছু গুন্ডাদের দেখি যেহেতু মিস্টার চ্যাং এর রাইভাল ছিল, তারা হুট করে মাঝ রাস্তা থেকেই সে অ্যাসিস্ট্যান্টকে মেরে নিয়ানকে তাদের কাছে নিয়ে আসে, এটা ভেবে যে হয়তো সে মিস্টার চ্যাং এর গার্লফ্রেন্ড। কিন্তু তারা নোটিস করে যে মাত্রই অ্যানি মিস্টার চ্যাং এর সাথে কিস করার মুহূর্তে একটি ছবি পোস্ট করেছে। এটা দেখে তারা নিয়ানকে এই ছবিটা দেখার বলে যে তাহলে তো তুমি ইউজলেস। অন্যদিকে মিস্টার চ্যাং যখন এই জিনিসটা জানতে পারে তার অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে, সে দৌড়ে সেখান থেকে বের হয়ে যায়। তার ঘড়িটাও খুলে রেখে গিয়েছিল, অ্যানি সেই ঘড়িটা সাথে করে রেখে দেয়। অন্যদিকে মিস্টার চ্যাং তো ইমিডিয়েটলি সেখানে চলে গিয়েছিল। আসলে সেই গুন্ডাগুলো নিয়ানকে ইউজলেস ভেবে রাস্তায় ফেলে চলে গেছে আর মিস্টার চ্যাংও তার কাছে দৌড়ে যায়। আর এখানেই অ্যানি তাকে বলতে থাকে যে আপনি কে, আমি তো আপনাকে চিনিও না, আপনি কি সত্যি করে বলবেন যে আপনি কে। মিস্টার চ্যাং তাকে অনেক সুইটলি কোলে করে বাসায় নিয়ে আসে আর তাকে তার কাছ থেকে দূরেও যেতে দিচ্ছিল না। সে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল আর মিস্টার চ্যাং এর সাথে থাকতেও তার এখন অনেক ভালো লাগতো। কিন্তু মিস্টার চ্যাংকে সে যখন তার ব্যাপারে বলতে বলে, মিস্টার চ্যাং বলে যে যখন সঠিক সময় আসবে তখন আমি সবকিছু বলে দেব, কিন্তু এখন তুমি আমাকে ফোর্স করবে না। আর সে তখন নিয়ানো আর ভয়ে কিছুই জিজ্ঞেস করে না। আর এখানে মিস্টার চ্যাং চলে যায় তার রাইভেলের কাছে, গিয়ে তাকে বলে যে তোমার এত বড় সাহস কিভাবে হয় যে তুমি আমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করো, যদি নেক্সট টাইম আমি কোনোদিন এরকম কিছু দেখি অন দ্য স্পট মেরে ফেলবো। এটা বলেই সেখান থেকে চলে আসে। আর সে বাসায় আসার পর নোটিস করে যে নিয়ান ঘুমোচ্ছে। সে আস্তে আস্তে তার শুজগুলো খোলে আর তার অনেকটা ক্লোজ চলে যায় আর তার সাথে ইন্টিমেট হওয়া স্টার্ট করে দেয়। কিন্তু তখনই আবার আমরা নিয়ানকে দেখি যে ঘুমের ঘরে ভয়ে বলছিল যে আমি এখান থেকে চলে যেতে চাই। এটা আবার মিস্টার চ্যাং এর একদমই পছন্দ হয় না, সে রাগ করে সেখান থেকে চলে যায়। নিয়ানের যখন ঘুম ভাঙে সে তার ড্রেস এরকম উল্টাপাল্টা দেখে ভাবে যে আমার সাথে কি কিছু খারাপ হয়েছে, আমার ড্রেস এভাবে কেন আছে। সে ভয় পেয়ে যায়। আমরা অ্যানাকে দেখি, সে তো নেক্সট ডে মিস্টার চ্যাং এর বাসায় আসে আর অ্যানাকে যখন নিয়ান দেখে সে তো পুরোই অবাক যে সে এখানে কি করছে। অ্যানা এখানে এসে ডিরেক্টলি তাকে বলতে থাকে যে তুমি কি জানো যে মিস্টার চ্যাং আমাকে বিয়ে করতে চাচ্ছে, তাহলে তুমি কেন আছো, টাকার লোভেই তো আছো, তোমার কি লাগবে তুমি বলো, আমি সব কিছুই তোমাকে দিয়ে দেবো, কিন্তু তুমি এখান থেকে চলে যাও। আর এই দেখো কালকে তো মিস্টার চ্যাং আমার সাথে নাইট স্পেন্ড করেছে, সেখানে এই ঘড়িটা রেখে চলে আসে। সেরকম প্রিটেন্ড করতে চাচ্ছিল যে মিস্টার চ্যাং এর সাথে তার সব কিছুই ঠিক আছে, শুধু
শুধু বাহিরের মানুষ নিয়ান। সে নিয়ানকে অনেক ছোট করে কথাও বলে, আর এটাও বলে যে তুমি তো এখনো জানোই না মিস্টার চ্যাং কিরকম। তখনই মিস্টার চ্যাং সেখানে আসে আর বলে যে তুমি কি জানতে চাও যে সত্যিই আমি কি আর আমার পরিচয় কি। তখন সে রাগ করেই বলে দেয় যে আমার কোনো কিছুই জানার নেই। তখন সে বলে যে অবশ্যই জানার আছে, এটাও জেনে নাও যে তুমি আমার জন্য কতটা ইম্পর্টেন্ট। আর এটা বলে সে অ্যানার সামনেই তাকে অনেক সুইটলি কিস করে। অ্যানা তো এটা দেখে অনেক বেশি রাগ হয় আর সে বলতে থাকে যে তুমি এত বড় সাহস, তুমি আমার সামনে অন্য মেয়েকে কিস করছো। সে রাগ করে চলে যায়। মিস্টার চ্যাং তো তাকে টেনে তার রুমে নিয়ে যায় আর তার সাথে ক্লোজ হওয়া স্টার্ট করে দেয়। কিন্তু এখানে নিয়ান তাকে থামায় আর বারবার জিজ্ঞেস করছিল যে তোমার পরিচয় কি, তুমি কি, আমাকে সত্যি করে বলো। সে বারবার তাকে থামানোর চেষ্টা করছিল। মিস্টার চ্যাং অ্যাট লাস্ট থেমেই যায় আর তাকে বলে যে ঠিক আছে, আজকে আমি সব কিছুই খুলে বলবো যে আমার লাইফে কি কি হয়েছে। ছোটবেলায় যখন আমি জন্ম নিয়েছি তখনই একজন পুরোহিত বলেছিল যে আমি নাকি অনেক বেশি আনলাকি, আমার কাছে যেই আসবে তার লাইফটাই ধ্বংস হয়ে যাবে। তখন সে বলে যে এগুলো তো বিশ্বাস করার মতো না। সে বলে যে তুমি এটা মানছো, কিন্তু আমার ড্যাড আর মম এটা মানেনি। আমার ড্যাড আমাকে এতটাই অপছন্দ করতো যে সে আমাকে তার বাসা থেকে বের করে দিয়েছিল। এমনকি আমার মমও এগুলোতে এতটা অসুস্থ হয়ে পড়ে সে অল্প বয়সেই মারা যায়। আর আমার ড্যাড এখন গ্যামলিংস করা স্টার্ট করে দেয়। আর এগুলো শোনার পর তারা অনেক বেশি আপসেট ফিল হয় তার জন্য। সে তাকে তার ডেটের জন্য ইনভাইট করে। মিস্টার চ্যাং ডেটের কথা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ সেও নিয়ানের সাথে অনেক সুন্দর একটা পারফেক্ট ডেটে যেতে চাচ্ছিল। আর তারা দুজনে অনেক সুন্দরভাবে রেডি হয়ে বাইরে চলে যায়। তারা সারাদিন অনেক ঘোরাঘুরি করতে চাচ্ছিল, খাওয়া দাওয়া করা, মুভি দেখা, সব কিছুই করতে চাচ্ছিল। কিন্তু হুট করেই একজন চলে আসে মিস্টার চ্যাংকে মারার জন্য। আর মিস্টার চ্যাংও তার পিছনে যায় আর তাকে জিজ্ঞেস করে যে তাকে কে পাঠিয়েছে। কিন্তু লোকটি তাকে অনেক হেলায় নিয়ে নেয় আর তার প্রত্যেকটা প্রশ্নের অনেক বাজেভাবে উত্তর দিচ্ছিল। এটাতে মিস্টার চ্যাং এতটাই রেগে যায় যে সেখানেই তাকে অন দ্য স্পট স্ট্যাপ করে দেয়। তখনই যখন মিস্টার চ্যাংকে খুঁজতে নিয়ান সেদিকে আসছিল, লোকটিকে এই অবস্থায় দেখে সে অনেক ঘাবড়ে যায়। সে মিস্টার চ্যাংকে জিজ্ঞেস করে সেই লোকটিকে মেরেছে কিনা। তখন সে বলে যে চিন্তা করো না, সে একেবারে মরেনি, তাকে হসপিটালে পাঠিয়ে দিয়েছি। কিন্তু এগুলো দেখার পর নিয়ান অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ সে তো সিম্পল একটি গ্রামের মেয়ে ছিল। তখন মিস্টার চ্যাং বলে যে ভয় কেন পাচ্ছ, এখন রিগ্রেট হচ্ছে যে তুমি আমাকে চুজ করেছো। মিস্টার চ্যাংয়েরও অনেক খারাপ লাগে। তখনই তার অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে জানতে পারে যে অ্যানা তাকে ডেকে পাঠিয়েছে। সে যেতে নিলে তখনই আবার নিয়ান তাকে থামিয়ে বলে যে তুমি তার কাছে যেও না। কিন্তু সে বলে যে এতক্ষণ তো তুমি রিগ্রেট করছিলে, তাহলে এখন কেন আমাকে থামাচ্ছ? আমি যেখানেই যাই না কেন তাতে তোমার কি? আর সে তার অ্যাসিস্ট্যান্টকে তার খেয়াল রাখতে বলে সেখান থেকেই চলে যায়। নিয়ানের এই জিনিসটা অনেক খারাপ লাগে। আসলে সে একটি কাজেই গিয়েছিল। সেই সেখানে জানতে পেরেছিল যে ওই লোকটিকে আর কেউই না, অ্যানাই পাঠিয়েছিল তাকে মারার জন্য। তখন সে অ্যানার কাছে গিয়ে বলে এরকম একটি ছোটখাটো চোরকে তুমি আমাকে মারার জন্য পাঠিয়েছো। সে তো এখানে নাটক করে বলতে থাকে যে তোমাকে হার্ট করার জন্য, কিভাবে, কখনোই সম্ভব না, আমি তোমাকে কেন হার্ট করতে যাব। কিন্তু মিস্টার চ্যাং অনেক ভালোভাবেই জানতো যে অ্যানা জেলাস ফিলের কারণেই তাকে মারার জন্য সেই লোকটিকে পাঠিয়েছে, তাকে ভয় দেখাতে। কিন্তু সে ক্লিয়ারলি বলে দেয় যে তোমার সাথে আমি আমার সব সম্পর্কই ভেঙে দিচ্ছি। এটা বলেই সেখান থেকে চলে যায়। আর সে বাসায় আসার পর নিয়ান তার জন্য অনেক ওয়েট করছিল। সে তাকে বলে যে আমাকে মিস করছিলে। সে বলে যে হ্যাঁ করছিলাম। তখন সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে তুমি একটু নিয়ানকে নিয়ে বাহির থেকে ঘুরে আসো, কারণ সে এখন আর চাচ্ছিল না তাকে নিয়ে বাহিরে বের হতে, যদি আবার নিয়ানের কোনো ক্ষতি হয়। কিন্তু নিয়ানের এই জিনিসটা পছন্দ হয় না। সে তো তার অ্যাসিস্ট্যান্ট লুকে বলছিল যে আচ্ছা আপনিও কি আমাকে হেট করেন? আমি বুঝি না উনি এরকম কেন, উনি কি আমাকে হেট করে না পছন্দ করে? তখনই আমরা অ্যানাকে দেখি সে ইচ্ছে করে তার ফ্যান ফলোয়ারদের নিয়ে সেখানে চলে আসে। আর এখানে নিয়ানের সাথে অনেক সুইটলি কথাও বলছিল, তাকে ইনভাইটও করে তার সাথে যেন সে লাঞ্চ করে। অ্যাসিস্ট্যান্ট বুঝতে পারে যে এখানে অ্যানার কোনো বাজে মতলব তো অবশ্যই রয়েছে, কিন্তু যেহেতু এত ফ্যান্সদের সামনে বলেছে তাই সে আর মানা করতে পারে না। সে অ্যাসিস্ট্যান্টকে বলে যে আমি যাচ্ছি। অ্যাসিস্ট্যান্ট বলে যে আমাকে কল করবেন যে কোনো প্রবলেমে। অ্যানা তাকে নিয়ে অনেক লাক্সারিয়াস একটি রেস্টুরেন্টে যায় আর সেখানে গিয়ে তার সাথে ছবি তোলে, ইচ্ছে করে বমিট ফিল করার নাটক করে, এটা প্রিটেন্ড করার জন্য যে সে আসলে চ্যাংয়ের বেবিকে নিয়ে প্রেগনেন্ট। আর এটাও নিয়ানকে বলে যে আসলে চ্যাংয়ের জন্য নতুন নতুন মেয়ে কোনো ব্যাপারই না, সে প্রতিনিয়ত নতুন নতুন মেয়েদেরকে নিয়ে ঘোরাঘুরি করে, তাতে আমার কোনো প্রবলেম নেই, কারণ সে তো আমাকেই বিয়ে করবে আর আমি তার বেবিকে নিয়েও প্রেগনেন্ট। এগুলো শোনার পর নিয়ানের অনেক খারাপ লাগে। সে সেখান থেকে বাসায় আসার পর অ্যাসিস্ট্যান্ট লুকে জিজ্ঞেস করে যে সত্যিই কি সে প্রেগনেন্ট হতে পারে। কিন্তু এখানে লু
মিস্টার চ্যাং এর পার্সোনাল বিষয় নিয়ে কোনো কমেন্ট করতে চাচ্ছিল না, সে তার কোনো কথারই আনসার দেয় না, ইগনোর করে। এখানে নিয়ানের অনেক খারাপ লাগে যে আপনি কি আমাকে ঘৃণা করেন, তাহলে আপনি আমার কোনো কথারই উত্তর কেন দেন না। তখনই মিস্টার চ্যাং পিছন থেকে তার কাছে আসে আর তাকে অনেক সুইটলি তার কোলে বসিয়ে তাকে কিস করতে নিলে সে তাকে রিফিউজ করে দেয়। এটাতে মিস্টার চ্যাং এর অনেক খারাপ লাগে। সে তাকে কোলে করে বাথটাবে এনে ডুবিয়ে রাখে আর সেখানেই তার সাথে ক্লোজ হওয়া স্টার্ট করে দেয় আর তাকে ইচ্ছে মতো কিস করে বলে যে নেক্সট টাইম আর কখনই আমাকে মানা করবে না, এই জিনিসটা আমার একদমই পছন্দ না, এটা তোমার শাস্তি স্বরূপ আমি তোমাকে আজকে এতটুকুই দিলাম, নেক্সট টাইম যদি হয় তাহলে এর চেয়েও বাজে কিছু ফেস করতে হবে। আর এখানে নিয়ান অনেক বেশি ভয় পেয়ে যায়, তাই সে আর সেখানে কিছুই বলে না। আর মিস্টার চ্যাংও রাগ করে সেখান থেকেই চলে গিয়েছিল। নিয়ান ভাবছিল যে আমার লাইফে এগুলো কী হচ্ছে, হুটহাট আমি ওনাকে কিছু বলতেও পারছি না। আবার মিস্টার চ্যাংয়ের প্রতি তার ভালোবাসাও জন্মে গিয়েছিল। অন্যদিকে অ্যানা আর মিস্টার চ্যাংয়ের বিয়ে ভাঙার ব্যাপারটা জানার পর কোনো ডিরেক্টরই তাকে আর কোনো মুভিতেই নিতে চাচ্ছিল না, কারণ মিস্টার চ্যাংয়ের জন্যই তো সে এত বড় সেলিব্রিটি। একটু পরে সে এটাও জানতে পারে যে আসলে নিয়ানের ছোট 2 ভাই বোনও রয়েছে আর তারা অনেক গরিব। তাই সে নতুন একটি প্ল্যান করা স্টার্ট করে দেয় যে কিভাবে চ্যাংয়ের লাইফ থেকে সে নিয়ানকে সরিয়ে দিবে। অন্যদিকে নিয়ান যখন রুম থেকে বের হয় মিস্টার চ্যাংকে দেখে সোফায় ঘুমিয়েছিল। সে মনে মনে ভাবে যে এই মানুষটা এতটা শান্ত থাকলেই কত কিউট লাগে, শান্ত থাকলেই তো ভালো, কিন্তু যখনই সজাগ হয় ভায়োলেন্স শুরু হয়ে যায়। সে তাকে ক্লোজ নিয়ে আসলে তখন মিস্টার চ্যাং সেখানে ঘুম ভেঙে গেলে তাকে অনেকটা ক্লোজ আনে, কিন্তু সে কোনোরকমভাবে সেখান থেকে সরে যায়। মিস্টার চ্যাং কাজে বের হলে সেই সুযোগে অ্যানা তার কাছে আসে আর তাকে অনেক টাকা অফার করে আর তাকে বলে যেন সে চ্যাংয়ের লাইফ থেকে সরে যায়। কিন্তু নিয়ানের এই জিনিসটা অনেক খারাপ লাগে যে অ্যানা ভাবে যে মিস্টার চ্যাংয়ের কাছে সে টাকার জন্য রয়েছে। সে তাকে মানা করার বলে যে সে কারোর কাছেই টাকার জন্য নেই, টাকার জন্য যদি সে নিজে থেকে থাকে তাহলে এই টাকা দিয়ে যেন সে তার নিজের ইচ্ছেগুলো পূরণ করে নেয়, কারণ টাকার জন্য সে কারোর সাথেই নেই। কিন্তু তার মনে হচ্ছিল যে তার জন্য হয়তো চ্যাংয়ের লাইফটা রিস্কে রয়েছে, তার লাইফের সব কিছু উলটপালট হয়ে যাচ্ছে। তাই সে যাওয়ার আগে তাকে নিজের হাতে রান্না করে খাওয়ানোর চেষ্টা করছিল, সে তার জন্য কুকিং করে। কিন্তু তখনই সেখানে মেয়ের আসে আর তাকে বলে যে আপনি যেন আমি দেখে নিচ্ছি। তখন নিয়ান যখন রান্নাটা শেষ করে সেখান থেকে চলে যায় ফ্রেশ হতে, মেয়েটি অ্যানার কথায় মিস্টার চ্যাংয়ের খাবারে কিছু সি ফুড পাউডার মিশিয়ে দেয় যেটাতে তার অ্যালার্জি ছিল। মিস্টার চ্যাং প্রথম তো অনেক খুশি হয়ে খাবারটা খায় যে নিয়ান তার জন্য কুক করেছে, কিন্তু তখনই তার অ্যালার্জি স্টার্ট হয়ে যায় আর সে এতটাই অসুস্থ হয়ে পড়ে যে তাকে হসপিটালে অ্যাডমিট করতে হয়। নিয়ানের অনেক খারাপ লাগে যে তার খাবারটা খেয়ে মিস্টার চ্যাং এতটাও অসুস্থ হয়ে পড়েছে। সে তো এখানে মিস্টার চ্যাংকে বলে যে আমি তো সি ফুড পাউডার বা সি ফুড জাতীয় কোনো কিছুই রান্নাই করিনি, তাহলে এটা খেয়ে আপনার শরীর খারাপ কেন হলো, অ্যালার্জি কেন হলো। মিস্টার চ্যাংয়ের এই জিনিসটা শুনে অনেক খটকা লাগে যে তাহলে এই জিনিসটা কে করেছে। সে বুঝতে পেরে যায় যে এগুলো অ্যানারই কাজ, হয়তো সে মেয়েটকে দিয়ে এগুলো করিয়েছে। তারা যখন এই ব্যাপারে কথাই বলছিল তখনই অ্যানা ইচ্ছে করেই দুজন মিডিয়ার লোককে নিয়ে সেখানে চলে আসে তাদের বিয়ের ব্যাপারে কথা বলার জন্য। আর এখানে আবার নিয়ানকে তারা এতটা ক্লোজ দেখে সেই রিপোর্টার্সগুলো জিজ্ঞেস করছিল যে সে কে। তখন মিস্টার চ্যাং হুট করে আর কি বলবে, বলে দেয় যে সে আসলে তার অ্যাসিস্ট্যান্ট। এটা শোনার পরে অ্যানা আরও একটু সাহস পেয়ে যায় আর সেখানেই নিয়ানকে অনেক ছোট করে অনেক কথা বলতে থাকে যে অ্যাসিস্ট্যান্টের মতো থাকবে, আমার ফিয়ন্সেকে তুমি সিরিয়াস করার চেষ্টা করছো, তোমাকে আমি চাকরি থেকেই বের করে দেব। এগুলো শোনার পর মিস্টার চ্যাংয়ের অনেক খারাপ লাগে যে সে তো অসৎ ব্যবহার করছে তার এই কথাটার। তাই সে সেই মিডিয়ার লোকদের সামনেই বলে দেয় যে আসলে তাদের এঙ্গেজমেন্ট ভেঙে গেছে আর সে মিস অ্যানাকে বিয়ে করছে না। তখন সেই মিডিয়ার লোকগুলো এটা শোনার পর পুরোই অবাক হয়ে যায়, অ্যানার মুখটাও পুরো গোমরা হয়ে যায়। তখন মিডিয়ার লোকেরা জিজ্ঞেস করতে থাকে যে তাহলে কি আপনি আপনার অ্যাসিস্ট্যান্টের কারণেই আপনার ফিয়ন্সেকে বিয়ের জন্য মানা করছেন। কিন্তু এই কথা শুনে অ্যানা সেখানে আরও একটু মশলা দিয়ে কথাটা বলে দেয়। কিন্তু এই সব কথা শুনে এখানে মিডিয়ার লোকেরা নিয়ানকে অনেক বাজেভাবে বুলি করতে থাকে যে গরিব মেয়েরা এরকমই হয়, টাকার জন্য বড়লোকদের বিয়ে ভেঙে তাদেরকে বিয়ে করতে চায়। নিয়ান বলে দেয় যে আমি এরকম কখনোই করিনি আর আমি কারো কাছে টাকাও চাইনি। এটা বলেই মন খারাপ করে সেখান থেকে চলে যায়। মিস্টার চ্যাংয়ের অনেক খারাপ লাগে যে তার জন্য নিয়ান প্রতিনিয়ত বুলি হচ্ছে আর তাকে অনেক ইনসাল্ট করা হচ্ছে। সে এখানে অ্যানাকে তার কাছে ডাকে আর তাকে বলে যে তোমার এত বড় সাহস কিভাবে হয় যে তুমি সেই মেডিসিনটা আমার খাবারে ইউজ করবে। সে বলে যে সে এরকম কোনো কিছুই করেনি। মিস্টার চ্যাং বলে যে আমার কাছ থেকে লুকানোর কোনো কিছুই নেই, তুমি জানো আমি কীরকম, লাস্টবারের মতো ওয়ার্নিং দিচ্ছি নয়তো একেবারে মেরেই ফেলবো। অন্যদিকে নিয়ান যখন বাহিরেই ছিল আর হাঁটছিল মিস্টার চ্যাংয়ের ব্যাপারেই চিন্তা করছিল, অন্যদিকে আমরা অ্যানাকে দেখি সে তো ইচ্ছে করেই
মিস্টার চ্যাং এর অফিসের কিছু সিক্রেট নিয়ে তার রাইভেলের কাছে চলে যায় তার কাছে বিক্রি করার জন্য, যেন সে মিস্টার চ্যাংকে ধ্বংস করতে পারে। কিন্তু লোকটি তো এত ঠার্কি টাইপের ছিল যে সে তো তার মেয়ের বয়সী অ্যানার সাথেই সেখানে ফিজিক্যাল হওয়ার চেষ্টা করছিল, আর অ্যানাও মিস্টার চ্যাংকে ফাঁসানোর মতলবে সেখানে সেটাতেই রাজি হয়ে যায়। লোকটি বলে যে তুমি একদমই ভেবো না, তাকে আমি ধ্বংস করেই ছাড়বো। তার পিছনে অনেক দিন যাবৎ লেগে আসি। অ্যানাও এতটাই বেশি পাগল হয়ে গেছিল চ্যাংকে পাওয়ার জন্য যে সে এতটাও নিচে নামতে রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা মিস্টার চ্যাংকে দেখি সে সুস্থ হওয়ার পর নিয়ানকে খুঁজে বের করে আর বাসায় এনে রাগ করে তার সাথে ক্লোজ হওয়া স্টার্ট করে দেয়। এখানে সে তারকে বারবার মানা করতে থাকে, কিন্তু এবার মিস্টার চ্যাং তার কোনো কথাই শুনে না আর বলে যে এবার তুমি আমাকে মানা করতে পারবে না। কিন্তু সে এবারও তাকে অনেক বাহানা দিতে থাকে, সরানোর চেষ্টা করলেও সে শোনে না। আর সেখানেই তারা অনেক সুন্দর কিছুটা টাইম একসাথে স্পেন্ড করে। আর এবার নিয়ানও তাকে কিছুই বলে না, কারণ নিয়ান তো তাকে পছন্দ করতো, তাই সে এবার তাকে মানা করে না। নিয়ান যখন নেক্সট মর্নিং বের হয়েছিল ফ্রুটস কেনার জন্য বাসার জন্য, তখনই অ্যানা তার কাছে যায় আর তাকে গিয়ে বলতে থাকে যে মিস্টার চ্যাং নাকি তাকে বলেছে তার সাথে যাওয়ার জন্য। সে প্রথম বিশ্বাস না করলেও পরে আবার তার কথা বিশ্বাস করে তার সাথে চলে যায়, কিন্তু সেখানেই দেখতে পায় যে অ্যানা তো তাকে কিডন্যাপ করে নিয়ে এসে আর একটি লোককে দিয়ে তার সাথে বাজে কিছু করার জন্য ছেড়ে দেয়। কিন্তু অ্যাসিস্ট্যান্ট আর মিস্টার চ্যাং যখন এই কোম্পানির বিষয়ে কথা বলছিল, মিস্টার চ্যাং জানতে পারে যে তার অফিসের অনেক সিক্রেটসই লিক হয়ে গেছে, কিন্তু কিভাবে তারা এখনো এটা বুঝতে পারছিল না। কিন্তু তখনই যখন তারা নিয়ানের কথা জানতে পারে, ইমিডিয়েটলি সেখানে চলে যায় তাকে সেভ করার জন্য। সে তো দৌড়ে নিয়ানের এই অবস্থা দেখে প্রথম তাকে তার জ্যাকেট দিয়ে লুকিয়ে নেয়। অ্যানি এটাতে অনেক রেগে যায় আর তাকে বলতে থাকে যে তুমি সামান্য মেয়েটির জন্য আমাকে ছাড়ছো, এটা তুমি একদমই ঠিক করনি। মিস্টার চ্যাং এর এতটাই রাগ হয় যে সে সেখানে অ্যানাকে অনেক জোরে মাথায় বাড়ি মেরে দেয়, যেটাতে সে সেখানেই সেন্সলেস হয়ে পড়ে। আর নিয়ান এই সব কিছু দেখে এতটাই ভয় পেয়ে যায় যে সে যে কোনো সময় তো আমাকেও মেরে ফেলতে পারে। সে লাফ দিয়ে ঘুম থেকে ওঠে আর ভাবে যে মিস্টার চ্যাং কি তাহলে আমাকেও মেরে ফেলবে। মিস্টার চ্যাং তার জন্য একটি গিফট নিয়ে আসে, আর সেটা অনেক রিভিলিং একটি ড্রেস ছিল। সে জানতো যে এই ড্রেস পরে সে কখনো এখান থেকে পালানোর চেষ্টা করবে না, তাই এই ড্রেসটা তার জন্য নিয়ে এসেছে। সে পরতে না চাইলে মিস্টার চ্যাং নিজেই তাকে এই ড্রেসটি পরিয়ে দিয়েছে আর তাকে বলতে থাকে যে আমি কখনোই চাই না তুমি আমার কাছ থেকে দূরে যাও। সে নিজেকে কন্ট্রোল করতে পারে না, আর সেখানে তাকে এভাবে দেখে তার আরও ক্লোজ নিয়ে আসে, কারণ তাকে অনেক বেশি প্রিট লাগছিল। কিন্তু নিয়ানের এই সব কিছুই ভালো লাগছিল না, কারণ সে অ্যানার এই অবস্থাটা দেখে অনেক ভয় পেয়ে গিয়েছিল। মিস্টার চ্যাং বলে যে আমি পেন্ডেন্টটা তোমাকে পরিয়ে দিয়েছি, এটার মাধ্যমে মানুষ জানতে পারবে যে তুমি আমার সাথেই বিলং করো। এটা শোনার পর সে এটা খুলে ফেলতে চাচ্ছিল, কিন্তু মিস্টার চ্যাং বলে যে এটা আমার তরফ থেকে তোমার জন্য গিফট, তুমি প্লিজ এটা কখনোই খোলো না। তাই নিয়ান আর এই জিনিস নিয়ে কোনো কথাই বলে না। কিন্তু নিয়ান এখন আর মিস্টার চ্যাংয়ের সাথে থাকতে চাইছিল না, কারণ সে আসার পর থেকেই মিস্টার চ্যাংয়ের লাইফে একটা না একটা বিপদ হচ্ছে, তাই সে চায় না যে তার জন্য মিস্টার চ্যাংয়ের লাইফটা বিপদে পড়ুক। মিস্টার চ্যাং যখন বাসায় থেকে বের হয়ে গিয়েছিল, সে তো এখানে প্রিপেয়ার হচ্ছিল যে কীভাবে সেই বাসা থেকে বের হবে। সে দড়ি রেডি করছিল, কিন্তু তখনই মিস্টার চ্যাং তার জন্য ফ্লাওয়ার নিয়ে এসে এই অবস্থা দেখায়। সে তো তাকে ফ্লাওয়ারটা হাতে ধরায় আর তাকে কোলে করে তার বেডরুমে নিয়ে আসে আর বলে যে এটা করে কোনো লাভ নেই, তুমি এখান থেকে যেতে পারবে না। মর্নিংয়ে যখন তার ঘুম ভাঙে, সে দরজা নক করলে দেখতে পায় যে মিস্টার চ্যাং তো এখন তাকে রুম থেকেও বের করা নিষেধ করে দিয়েছে। আর এটা শোনার পর তার অনেক রাগ হয় যে অ্যাসিস্ট্যান্টও তার কথা শুনছিল না। মিস্টার চ্যাং রাতে আসে তাকে খাওয়ানোর জন্য, কিন্তু সে তার কোনো কথাই শোনে না। সে তার সাথে থাকতে চাচ্ছে না, সে এখান থেকে চলে যাবে, কারণ তার এরকম সিচুয়েশনে থাকাটা কখনোই অভ্যস্ত ছিল না। সে দিন রাত এভাবে না খেতে খেতে অনেকটাই দুর্বল হয়ে পড়ে। দিন রাত অনেক চেষ্টা করে মিস্টার চ্যাং তাকে খাওয়ানোর জন্য, কিন্তু সে খায় না আর উল্টো সেখানেই সেন্সলেস হয়ে পড়ে। আর তার এই অবস্থা দেখে মিস্টার চ্যাং এর অনেক ভয় লাগে। সে তাকে বলছিল যে প্লিজ তুমি সেন্সে আসো, আমি তোমাকে যেতে দিব, তুমি যেখানেই যেতে চাও। সে হসপিটালে অ্যাডমিট করে সে যখন নার্সের সাথে কথা বলছিল, এই সুযোগেই আমরা নিয়ানকে দেখি সে তো হসপিটাল থেকেই পালিয়ে যায়, কারণ সে এখন মিস্টার চ্যাংকে দেখে ভয় পাচ্ছিল তার এই কর্মকাণ্ডে, কারণ সে তো জানতো না যে সে এত বড় একজন মাফিয়া। সে যখন দেখতে পায় যে নিয়ান পালিয়ে গেছে, তার অনেক রাগ হয়। কিন্তু আমরা নিয়ানকে দেখি বেচারি তো এখনও মিস্টার চ্যাংকে নিয়েই ভাবনা হচ্ছিল, কারণ সেও তাকে পছন্দ করে ফেলেছিল, কিন্তু তার এই লাইফস্টাইলে সে অভ্যস্ত ছিল না। তখন এই রাস্তা থেকে আমরা অ্যাসিস্ট্যান্টকে দেখি সে নিয়ানকে নিয়ে পালিয়ে আসে আর তাকে একটি সিক্রেট বাংলোতে রেখে দেয় আর বলে যে এখানে মিস্টার চ্যাংও তোমাকে খুঁজে পাবে না। সে বলে যে আমি তো ভাবতাম আপনি আমাকে ঘৃণা করেন, কারণ আমার জন্য আপনার বস এত বিপদে পড়েছে। সত্যিই কি আপনি আমাকে ঘৃণা করেন? আপনি আমাকে হেল্প কেন করছেন? তখন সে কিছুই বলে না আর বলে যে কারণ আমি চাই তুমি ভালো থাকো।
আর এখান থেকে চলে আসে। অন্যদিকে আমরা মিস্টার চ্যাংকে দেখি সে তো তার অ্যাসিস্ট্যান্টকে কল করে জিজ্ঞেস করে যে সে নিয়ানকে পেয়েছে কিনা, কিন্তু সে অনেক অবাক করে দিয়ে তার বসকে মানা করে দেয় যে না, সে নিয়ানকে পায়নি। মিস্টার চ্যাং তো এই দিক দিয়ে অনেক বেশি টেনশনে ছিল যে সে কোথায় চলে গেল। আমরা তো নিয়ানকে দেখি সে আস্তে আস্তে লুয়ের সাথে অনেক ফ্রি হয়ে গিয়েছিল, তার সাথে একদম ফ্রেন্ডের মতোই বিহেভ করতো, নিজেকে চেঞ্জ করতে চাচ্ছিল যেন সে দুর্বল না থাকে। সে চ্যাংয়ের দুর্বলতা হতে চায় না, কিন্তু এখানে মিস্টার চ্যাং তাকেই দেখে যাচ্ছিল। সে জিজ্ঞেস করে তাকিয়ে কেন আছো, সে অনেক বেশি ব্লাশ করতে থাকে। তখন নিয়ান তাকে কাছে ডাকে আর বলে যে তুমি ব্লাশ করছো, বাহ তোমার বডি তো অনেক সুন্দর। সে তো এজ এ ফ্রেন্ড তার সাথে ফ্র্যাঙ্ক হয়ে কথা বলছিল, কিন্তু এখানে আমরা অ্যাসিস্ট্যান্টের বিহেভিয়ারে বুঝতে পারি যে সে ধীরে ধীরে তার প্রেমে পড়ে যাচ্ছিল। তাই সে এখানে তাকে বলে দেয় যে তুমি যদি চাও আমি তোমাকে তোমার ভিলেজে ছেড়ে দিতে পারি তোমাকে, কারণ এখানে থেকে তো তোমার আর কোনো লাভ নেই। আর যখন আজকে তার বার্থডে ছিল, এখানে অ্যাসিস্ট্যান্ট তার জন্য কেকও নিয়ে আসে আর তাকে সরি বলে যে এভাবে তার বার্থডে সেলিব্রেট করতে হচ্ছে। কিন্তু নিয়ান তাকে থ্যাংক ইউ জানায় আর বলে যে আমি এখান থেকে চলে যেতে এখন রাজি আছি। আর সে এখানে অনেক বেশি আপসেট হয় তার যাওয়ার কথা শুনে। এখানে তো সে তাকে এটাও জিজ্ঞেস করে যে তুমি আমার এত খেয়াল কেন রাখছো। তখন সে হুট করেই তাকে বলে দেয় যে তুমি যদি চাও আমি তোমাকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যাব। নিয়ান বলে যে নিয়ে চলে যাব মানে, তুমি কি মেন করতে চাইছো তুমিও আমার সাথে যাবে? তখন লু অবাক হয়ে তার দিকেই তাকিয়েছিল, তার মানে লু তাকে এখন পছন্দ করে ফেলেছে, সে তাকে হারতে চাচ্ছিল না। কিন্তু নিয়ান তাকে বলে দেয় যে সে একাই যাবে, কারণ সে এখনও মিস্টার চ্যাংকেই পছন্দ করে। তারা যখন বাহিরে আসে যাওয়ার জন্য, লুয়ের অনেক মন খারাপ হচ্ছিল, কিন্তু সে এখানে লুকে বোঝায় যে আসলে সে মিস্টার চ্যাংকেই অনেক ভালোবাসে আর সে তাকে জাস্ট তার ফ্রেন্ডের মতো দেখে। লু এটা বুঝতে পারে, তাই সে আর তাকে কিছুই বলে না। অন্যদিকে মিস্টার চ্যাং জানতে পেরে যায় যে তার অ্যাসিস্ট্যান্টই তাকে ধোকা দিয়েছে, সেই নিয়ানকে লুকিয়ে রেখেছে। এটা শোনার পর তার অনেক রাগ হয় যে সে এটা কীভাবে করতে পারে। সে ইমিডিয়েটলি নিয়ানের ফ্লাইটের আগেই তাকে গিয়ে জড়িয়ে ধরে আর বলে যে তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারো না, কারণ আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আর সে অ্যাসিস্ট্যান্টকেও অনেক মারে, কারণ ছোট্টবেলা থেকেই তারা দুজন একসাথে রয়েছে, সে লুকে বড় করেছে, কিন্তু লু যে তাকে এভাবে ধোকা দিবে সেটা বুঝতেই পারেনি। এখানে তার অনেক রাগ হচ্ছিল, সে মনে করছিল যে হয়তো নিয়ান আর অ্যাসিস্ট্যান্টের মধ্যে কিছু চলছে। তার এতটাই রাগ হয় যে সে অ্যাসিস্ট্যান্টের সামনেই নিয়ানের সাথে ফোর্স করা স্টার্ট করে দেয় আর অ্যাসিস্ট্যান্টকে বলে দেয় যেন সে দাঁড়িয়ে থেকে এগুলো দেখে চোখ বন্ধ না করে। এখানে অ্যাসিস্ট্যান্টের অনেক খারাপ লাগছিল। নিয়ানের এই অবস্থা দেখে সে আর তাকে মানা করতে পারে না, সে তাকে রুমে নিয়ে আসে আর তাকে জিজ্ঞেস করে যে সত্যিই কি তুমি চাও না আমার সাথে থাকতে? তখন নিয়ান বলে দেয় যে না, সে তার সাথেই থাকতে চায় না, সে চায় তার কাছ থেকে দূরে চলে যেতে। এটা শোনার পর চ্যাংয়ের অনেক খারাপ লাগে যে সে এটা কীভাবে বলতে পারে, কারণ সে তো তাকে ছাড়া থাকতে পারছে না, কিন্তু নিয়ান তার ভালোর জন্যই তার কাছ থেকে দূরে থাকতে চাচ্ছে। চ্যাং এই দিক দিয়ে আরও একটি টেনশনে ছিল, কারণ সে যে অ্যানাকে মারার কারণে অ্যানা এখন কোমায় ছিল আর সে বুঝতে পারছিল না যে তার জন্য একটি মেয়ের এতটা খারাপ অবস্থা হয়ে গেছে। সে অ্যানার ব্যাপারে আরও জানার জন্য তার অ্যাসিস্ট্যান্টকে বলে দেয়। তার অ্যাসিস্ট্যান্ট অ্যানার ক্যাবিনে চলে যায় সবকিছুই খোঁজ নেওয়ার জন্য। সেখানে গিয়ে সে এটা জানতে পারে যে আসলে অ্যানা কোমায় নেই, সে এগুলো ইচ্ছে করেই নাটক করছে যেন মিস্টার চ্যাং আর নিয়ান একসাথে না থাকে। আর নিয়ানেরও গিল্ট ফিল হয়েছিল যে তার জন্যই হয়তো অ্যানার এই অবস্থা, তাই মেন কারণে সে মিস্টার চ্যাংয়ের সাথে দূরে থাকছিল। অ্যাসিস্ট্যান্ট এই বিষয়ে জানার পরেও মিস্টার চ্যাং যখন তাকে এই বিষয়ে জিজ্ঞেস করে যে সে অ্যানার বিষয়ে কিছু জেনেছে কিনা বা জানতে পেরেছে কিনা, সে মানা করে দেয় যে না, সে কোনো কিছুই বের করতে পারেনি। আসলে অ্যাসিস্ট্যান্ট আরও ভালোভাবে জানার চেষ্টা করছিল যে আসলেই কি অ্যানা মিস্টার চ্যাংয়ের ক্ষতি করতে চাচ্ছে কিনা। মিস্টার চ্যাং অ্যাসিস্ট্যান্টকেও ক্ষমা করে দিয়েছিল, কারণ সে তাকে তার ছোট ভাইয়ের মতো দেখত আর তাকে তার সাথে সবসময় রেখে দেওয়ার কথাই বলে, কারণ সে যতই হোক তাকে ছাড়তে পারবে না, সে তার ছোট ভাইয়ের মতো। অ্যাসিস্ট্যান্ট সব খোঁজখবর নিয়ে জানতে পেরে গিয়েছিল শিওরভাবেই যে আসলে অ্যানা এই সব কিছুই নাটক করছে মিস্টার চ্যাং আর নিয়ানকে দূরে সরানোর জন্য। অন্যদিকে আমরা নিয়ানকে দেখি, সে তো একেবারে চলে যাওয়ার আগে লাস্টবারের মতো মিস্টার চ্যাংয়ের সাথে অনেক সুইটলি টাইম স্পেন্ড করতে চাচ্ছিল। আর মিস্টার চ্যাংও এখন আর তাকে মানা করবে না, কারণ নিয়ান যেভাবেই খুশি থাকতে চায় সে সেভাবেই থাকুক। তাই এখানে তারা দুজন একসাথে অনেক কিউট মোমেন্ট স্পেন্ড করে। আর এখানে মিস্টার চ্যাং আবারও তার ফোরহেডে কিস করে বলে যে সে সবসময় তাকেই ভালোবেসে যাবে, সে যেন কখনোই তাকে ভুল না বুঝে, আর সে যদি চায় তার জন্য সে সব কিছুই ছেড়ে দিতে পারবে। নিয়ান তাকে ছেড়ে চলে যাওয়ার কথা বললে এগুলো নিয়ে সে অনেক বেশি কষ্ট পেয়ে যায়। সে বুঝতে পারছিল না সে নিয়ানকে ছাড়া কিভাবে থাকবে। তবুও সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে দেয় নিয়ানকে এয়ারপোর্টে ছেড়ে আসার জন্য। কিন্তু সে যখন অ্যাসিস্ট্যান্টের সাথে এয়ারপোর্টে যাচ্ছিল, অ্যাসিস্ট্যান্ট বলে যে আমি আপনাকে কিছু দেখাতে চাই।
আর তাকে তার অ্যাপার্টমেন্টে নিয়ে সব কিছুই দেখিয়ে দেয় যে আসলে অ্যানা এগুলো সব নাটক করছিল, যে সে কোমায় নেই, সে সুস্থ আছে, তাদের দুজনকে আলাদা করার জন্যই সে এগুলো করছে। অ্যাসিস্ট্যান্ট যতই নিয়ানকে পছন্দ করুক না কেন, সে এটা জানতো যে নিয়ান চ্যাংকে কতটা ভালোবাসে আর চ্যাংও নিয়ানকে কতটা ভালোবাসে। নিয়ানের অনেক আফসোস ফিল হয় যে সে অন্য কারোর কথা চিন্তা করে মিস্টার চ্যাংকে ছেড়ে যাওয়ার কথা বলছিল। এদিকে যখন তারা এই বিষয়ে কথা বলতে বলতে মিস্টার চ্যাংয়ের কাছে যাচ্ছিল, তারা জানতে পারে যে তারা সেখান থেকে আসার পর মিস্টার চ্যাংয়ের উপর হামলা করে দিয়েছিল তার শত্রুরা। এখানে নিয়ান এই সব কিছু দেখে অনেকটা ভেঙে পড়ে। মিস্টার চ্যাং সেন্সে আসার বলে যে আমি ভাবতেই পারিনি যে আমি তোমাকে কখনো দেখতে পারবো। সে বলে যে এই সব কিছু ছেড়ে দাও, আমরা একসাথে থাকবো। তাই মিস্টার চ্যাং তার অ্যাসিস্ট্যান্টকে বলে তার যেই শেয়ার বা তার যে পজিশন রয়েছে গো কোম্পানি থেকে সব কিছুই সে সরিয়ে নেওয়ার কথা বলে। আর সে বলে দেয় যে সে আর এই সব কোনো কাজই করবে না, মাফিয়াদের মতো কাজও না, সে একটি নর্মাল লাইফ লিড করবে যেরকমটা নিয়ান তাকে নিয়ে স্বপ্ন দেখছিল। এগুলো দেখার পর সে তার যত শেয়ার হোল্ডার্স ছিল সবাইকে তার কাছে ডেকে পাঠায় এই বিষয়ে সব কিছুই বলার জন্য। সে যেহেতু অসুস্থ ছিল, সবাই হসপিটালেই তার সাথে দেখা করতে আসে। আর এই সব কিছুই শোনার পর এখানে লুয়ের অনেক খারাপ লাগে, কারণ তার এই পজিশনের পিছনে লুয়েরও অনেক পরিশ্রম ছিল। সে অনেক স্যাক্রিফাইস করেছে এই কোম্পানির পিছনে, তার পিছনে। সে তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও মিস্টার চ্যাং বলেই দেয় যে সে আর এই সব লাইফ লিড করবে না, সে এখন নর্মাল লাইফ লিড করবে। আর সে সেরকমটাই করে। সে নিয়ানকে সব কিছু বলে দেয় যে সে সব কিছুই ছেড়ে দিয়েছে, আর তারা দুজন একসাথে নর্মাল লাইফ লিড করতে থাকে। তারা একসাথে অনেক খুশি ছিল, কারণ নিয়ান তো তাকে নিয়ে এরকম স্বপ্নই দেখতো যে সে একজন সিম্পল জেন্টেল টাইপের পার্সন থাকবে, আর সে এরকমটাই হয়ে যায় নিয়ানের জন্য। আর এই কিউট কিউট মুমেন্টের মাধ্যমেই এই কিউট ড্রামাটিও এখানেই শেষ হয়ে যায়। সাবস্ক্রাইব ফর নেক্সট কিউট ড্রামা। আল্লাহ হাফেজ।